শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আপনারা জানেন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দেড় যুগের নজিরবিহীন দুঃশাসন আর সীমাহীন দুর্নীতিতে দেশের অর্থনীতি আজ পঙ্গু প্রায়। ভঙ্গুর এই অর্থনীতিকে পুনরুদ্ধারই তাই বড় চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সামনে। শুরুটা যেভাবে হয়েছে তাতে আশার আলো দেখছে দেশের মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এক মাসে কি সংস্কার হয়েছে অর্থনীতিতে, কতটা পূরণ হয়েছে প্রত্যাশা, এ নিয়ে থাকছে আমাদের আজকের মূল প্রতিবেদন। তারা শুনিয়েছে উন্নয়নের গল্প, আড়ালে করেছে লুটপাট, দুর্নীতির অর্থে পকেট করেছে ভারী, যার মাসুল গুনেছে জনতা। অর্থনীতি হয়েছে পঙ্গু, ফলাফল বেড়েছে সীমাহীন বৈষম্য, অধরায় রয়ে গেছে অর্থনীতির মুক্তির আকাঙ্ক্ষা। রাষ্ট্রের বিভিন্ন নাগরিকের ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো ভিন্ন, তবে সামষ্টিক চাওয়া একটাই, বৈষম্যহীন রাষ্ট্রের সম্মানের সাথে সচ্ছল জীবনের নিশ্চয়তা। কিন্তু গত দেড় দশকে চাওয়া পাওয়ার সেই হিসেব মিলেছে কি? না, গত 15 বছরে এটা আসলে পূরণ হয় নাই। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে একটা শ্রেণীর মানুষ অলিগার হয়েছে। যদি প্রকৃত ডেভেলপমেন্ট হতো তাহলে আমার কর্মসংস্থান সৃষ্টি হতো, কর্মসংস্থান সৃষ্টি হলে বেকার থাকতো না। এই স্বৈরাচার সরকারে যা করছে দেশটা বিক্রি করে দিছে। 15 বছরে বৈষম্যের যে পাহাড় গড়েছিল স্বৈরাচার, জুলাই বিপ্লবে তা ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। মুক্তির স্বাদ পেয়েছে পুরো জাতি। তারুণ্য তাদের প্রিয় রাষ্ট্র তুলে দিয়েছে এক বিশ্বজয়ীর হাতে। অর্থনীতির ছেঁড়া পাল মেরামতের কঠিন যুদ্ধে যার সঙ্গী হয়েছেন আরও 3 যোগ্য অর্থনীতিবিদ, যাদের প্রচেষ্টায় গত এক মাসে পুনর্গঠিত হয়েছে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। পরিবর্তন এসেছে পুঁজিবাজার, রাজস্ব বোর্ড সহ অনেক প্রতিষ্ঠানে। বাতিল হয়েছে কালো টাকা সাদা করার নীতি। ঘোষণা আছে ব্যাংকিং কমিশন গঠনের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমছে বাজেটের ব্যয়, তৈরি হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। এখন কিছুটা শুদ্ধি শুরু হয়েছে। যারা এগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে একটা গোষ্ঠীর জায়গায় আরেকটা গোষ্ঠী যাতে না আসে, পরিবর্তনগুলি যাতে টেকসই হয়, এটাই হলো এখন একটা মেজর চ্যালেঞ্জ। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে একটা নতুন সরকার যে এসছে সেটা জনগণের কল্যাণের জন্য কাজ করছে, এটা আমার বিশ্বাস করতে হবে, তাই না? আমি যদি সুনির্দিষ্ট পদক্ষেপ দেখি তাহলে তো বিশ্বাস করব। রিজার্ভ বাড়াতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর দিকে নজর দেওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। দেশের অর্থনীতিতে ক্ষত এতটাই গভীর, 1 মাস কিংবা 1 বছরে পুরোটা সারিয়ে তোলা হয়তো সম্ভব না। তবে শুরুটা যেভাবে হয়েছে তাতে আশাবাদী হওয়ার রসদ আছে অনেক। ডক্টর ইউনূসের সরকার যখন বর্ষপূর্তি পালন করবে তখন অনেকটা সুস্থ হয়ে উঠবে দেশ ও দেশের অর্থনীতি, এমন প্রত্যাশা আপনার আমার মতো সকল দেশপ্রেমিক নাগরিকের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আশার কথা শুনছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে আমরা নানান ধরনের পরিবর্তন আমরা দেখছি। আরও একটি ভালো খবর আসলে গতকাল আমরা পেয়েছি। আপনারা জানেন যে সরকার বিরোধী অর্থাৎ স্বৈরাচার সরকারের বিরোধী যে আন্দোলন চলছিল সেই সময়ে দেশের বাইরে বেশ কিছু মানুষ যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা সে দেশের সরকার কর্তৃক গ্রেফতার হয়েছিল। তারা কিন্তু একে একে ফিরে আসছে, মুক্তি পাচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেবার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসীদের স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়ে একথা বলেন তারা। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে আন্দোলন করার অপরাধে তাদের জেলে যেতে হয়। এখনও খাটছেন বহু প্রবাসী যারা জেলে আছেন। তাদের ছাড়াতে সরকারের কাছে আবেদন জানান দেশে ফেরা প্রবাসীরা। অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে মুক্তি পাওয়া 14 বাংলাদেশি। আর তাদের স্বাগত জানাতে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানানোয় তাদের জেলে যেতে হয়। আরও অনেকে বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ আশা করেন তারা। চান দেশে কর্মসংস্থানের ব্যবস্থা।
দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন। আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি শূন্য রাখে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, অর্থ পাচারকারীদের নয়, ভিআইপির মর্যাদা দিতে হবে রেমিটেন্স যোদ্ধাদের। এছাড়া তাদের সাথে ভালো আচরণ করার আহ্বান জানানো হয় দূতাবাসগুলোর প্রতি। সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয়। এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মতো উত্তাল ছিল বিশ্বের বহু দেশ। সে সময় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজপথে নেমে আসেন শত শত প্রবাসী বাংলাদেশি। আর এই অপরাধে নানা মেয়াদে শাস্তি হয় তাদের, যার মধ্যে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ছাড়া পান 57 প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে 3 জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাকি 11 জন নামেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনে আসলে নতুন সরকারের অনেকগুলো পদক্ষেপের কথা আমরা জানছি, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারে, অর্থনীতির যে খাদের কিনারা থেকে টেনে তুলতে কিন্তু ইউনূস সরকার চেষ্টা করছেন। তার সাথে বেশ কয়েকজন অর্থনীতিবিদ, খুবই অভিজ্ঞ অর্থনীতিবিদ কিন্তু কাজ করছেন। তারা আসলে গত 1 মাসে কি করেছেন সংস্কারে এবং আসলে কি কি বিষয় আসলে আরও বেশি করা দরকার ছিল এবং কোন কোন জায়গায় সংস্কারে এখনো পর্যন্ত সরকার মনোযোগ দিতে পারেনি, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন একজন অর্থনীতিবিদ, বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব তৌফিক। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইবো, এই 1 মাসের সংস্কার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কতটা যথেষ্ট হয়েছে? আমরা জানি আসলে সমস্যা আসলে এত বেশি, সবখানে নজর দিতে গিয়ে এখন পর্যন্ত সরকার যেটি করছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যারা দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত তাদেরকে পরিবর্তন করে নতুন লোকজনকে সেখানে দায়িত্ব দিচ্ছেন এবং আরও কিছু আমরা জানি যে শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যাংকিং কমিশন করার কথা বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আসলে তো আমাদের নতুন সরকার ডেফিনেটলি প্রায়োরিটি বেসিসে কাজকর্মগুলো শুরু করেছেন। সব তো একসাথে করা যাচ্ছে না। তবে ইতিমধ্যে আপনারা যেগুলো দেখেছে যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যেগুলো সত্যিকার অর্থে বিভিন্ন দুর্নীতিতে একেবারে আচ্ছন্ন ছিল, সেগুলোর বোর্ডগুলো আপনার ভেঙে দেওয়া হয়েছে, নতুন বোর্ড তৈরি করা হয়েছে। যারা ডিফল্টার তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই আর্থিক ব্যবস্থার উপরে তো মানুষের এক ধরনের আস্থার সংকটই দেখা দিয়েছিল। মানুষজন একদিকে টাকা রাখতো না, অন্যদিকে আমাদের ডিপোজিট গুলো উইথড্র হওয়ার জন্য মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেই জিনিসগুলো অন্তত এখন আপনার বন্ধ হয়েছে। তার মানে কি, ডেফিনেটলি আমরা যে ব্যবস্থাগুলো আমাদের নতুন নেতৃত্ব নিয়েছেন সেগুলোর প্রতি জনগণের সমর্থন আছে এবং এগুলো দেখে জনগণ আস্তে আস্তে আর্থিক ব্যবস্থার প্রতি আপনার আস্থা ফিরিয়ে আনছে। বিশেষ করে এই যে এই আপনার আমাদের ইন্টারেস্ট রেট এবং এক্সচেঞ্জের যে মার্কেটের উপরে ছেড়ে দেয়া, যে সমস্ত ব্যাংকগুলো কয়েকটা গোষ্ঠীর কাছে আপনার একেবারে কুক্ষিগত হয়ে গেছিল, সেগুলোকে ফিরিয়ে আনা, তাদের বোর্ডগুলো নতুন করে সাজিয়ে দেয়া। বিশেষ করে আপনার ইসলামিক ধারার যে ব্যাংকগুলো, এত বড় বড় ব্যাংক, এত প্রতিষ্ঠিত ব্যাংক, সেগুলো একেবারে আপনার কি বলে অনিয়মে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সেগুলোর মধ্যে আসলে এখন আপনার নিয়ম কানুন ফিরিয়ে আনা, গভর্নেন্স ফিরিয়ে আনা, এই সমস্ত ব্যাপারে তাদের পদক্ষেপগুলো সত্যিকার অর্থে দৃশ্যমান এবং সর্বস্তরের জনগণ সেগুলোর প্রতি আপনার সমর্থন জানাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই ধারায় চললে আস্তে আস্তে আমাদের আর্থিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরে আসবে। যে ব্যাংকিং কমিশন করার কথা বলা হচ্ছে, ব্যাংকিং কমিশন আমরা আসলে অনেক বছর ধরে শুনছিলাম, আগের সরকার আসলে এই জায়গাটাতে তারা কেন যায়নি এবং নতুন ব্যাংকিং কমিশন করলে তাদের আসলে কোন জায়গাগুলোতে তাদের গুরুত্ব দেওয়া উচিত?
ব্যাংকিং কমিশনের কথা তো সরকার কোনো আগের সরকার কখনোই বলে না, এটা প্রথমে সিপিডি বলেছিল, তারপরে হঠাৎ করে নতুন অর্থমন্ত্রী আসলেন, উনি বললেন যে ব্যাংকিং কমিশন না, উনি ডিফল্টারদের একটা এক্সিট রোড দিবেন। তারপরে যাই হোক পুরাতন অর্থমন্ত্রী নিজে থেকে স্বীকার করলেন একটা ব্যাংকিং কমিশন দিবেন, কিন্তু সেটা আবার পরে উনি বেমালুম ভুলে গেলেন। এখনকার নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা ব্যাংকিং কমিশন একটা তৈরি করবেন বলে আপনার কথা দিয়েছে এবং সে লক্ষ্যে কাজকর্ম করছে। এবং ব্যাংকিং কমিশন যদি করা হয়, ডেফিনেটলি আমাদের ব্যাংকিং সেক্টরে যে মূল প্রবলেম গুলো, এই গভর্নেন্স ফিরিয়ে আনা, তারপরে এনপিএল কে অ্যাড্রেস করা, লিকুইডিটি প্রবলেম কে অ্যাড্রেস করা, যেগুলো নাকি দুর্বল ব্যাংক সেগুলোকে আবার আপনার কি বলে সবল করা, এবং যদি দরকার মনে হয় তাহলে দুর্বলের সাথে সবলের মার্জিং করা, এগুলোর জন্য আলাদা আলাদা আপনার পলিসির দরকার। তো এই সার্বিকভাবে, এবং শুধুমাত্র তাই না, ব্যাংকিং কমিশন হলে পরে এখন যে আস্থাটা ফিরে আসছে সেটা আরো বেগবান্বিত হবে এবং আস্থা আরো তাড়াতাড়ি ফিরে আসবে। কারণ ব্যাংকিং কমিশনের তো কাজই হবে আসলে প্রবলেম গুলো আইডেন্টিফাই করা এবং একটার পর একটা সমস্ত প্রবলেম গুলো আপনার অ্যাড্রেস করা। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ এখন আমাদের যে যারা আর্থিক নেতৃত্বে আছেন তাদের দ্বারা এই কাজটা অত্যন্ত সফলভাবে আপনার সম্পন্ন হবে। এবং ব্যাংকিং কমিশন সাধারণ মানুষের যে ইচ্ছা যে এই ব্যাংকগুলোকে আপনার কি বলে মানে ব্যাংকিং এর ধারায় ফেরত আনা, সেটা করতে তারা সফল। জি, এই মুহূর্তে আসলে ব্যাংকের যে অবস্থা, বিশেষ করে যেসব ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, এসএলএমের ব্যাংকগুলোর কথা আমি বলতে পারি, এর বাইরে আরও কিছু ব্যাংক আছে, প্রায় 10-11টি ব্যাংকের তাদের তারল্য সংকট এত চরমে গেছে যে এই ব্যাংকগুলো থেকে এখন কিন্তু গ্রাহকরা কোনো ধরনের নগদ টাকা উত্তোলন করতে পারছে না, কারণ তাদের কাছে আসলে কোনো টাকা নেই। এই যে মানুষের একটা ভোগান্তি, এই মুহূর্তে মানুষ প্রয়োজনীয় লেনদেন করতে পারছে না, সেই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংক আসলে বলেছে যে তাদেরকে অন্য ব্যাংক থেকে সহায়তা দেবে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এই প্রক্রিয়াটা একটু দেরি হচ্ছে? কারণ মানুষ কিন্তু প্রতিদিনের লেনদেন তারা করতে পারছে না, অনেকগুলো ব্যাংক কিন্তু এই মুহূর্তে এমন অবস্থার মধ্যে আছে। না, এখানে আমি তো খেয়াল করছি আসলে আপনার নিউজগুলো, গভর্নর মহোদয় কিন্তু স্পষ্টভাবে প্রথম যে কথাটা বলেছেন যে টাকা ছাপিয়ে উনি কোন ধরনের আর্থিক সহায়তা দিবেন। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্টার ব্যাংক থেকে ওনাদেরকে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো নেয়া, এবং এটা আরেকটা বড় টেকনিক। কারণ উনি সরকারের ঘাটতি বাড়িয়ে এই ধরনের আর্থিক সহায়তা দেওয়ার তো কোনো প্রশ্ন, কারণ সরকারের ঘাটতি বাড়িয়ে এই ধরনের আর্থিক সহায়তা দিবেন, ওই ব্যাংকগুলো যদি পরবর্তীকালে আবার ব্যাড লেন্ডিং করে বসে থাকে, সেই জন্য উনি বলছেন যে আপনারা ইন্টারব্যাংক লেন্ডিং বরোয়িং থেকে আপনারা আপনাদের প্রবলেম গুলো সলভ করেন। এবং আমি ওনার বিভিন্ন ধরনের ভিডিও গুলো দেখেছি, সেখানে উনি সবাইকে বলছেন আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আপনাদের কারো টাকা মার যাবে না, আপনারা এত বেশি টাকা উইথড্র করতে যান না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা উইথড্র করুন, এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা আবার আগের ধারায় আমরা ফেরত আসবো। আপনি নিজেও হয়তো খেয়াল করেছেন যে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এই মানে কয়েকদিন পর পর টাকা তোলার যে একটা লিমিট করে দিয়েছিল, এই সপ্তাহতে কিন্তু সেটা উইথড্র করেছে। তার মানে কি আসলে পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে, এবং উনি ওনার ধারায় ঠিক আছেন। এবং ইন্টারব্যাংক লেন্ডিং থেকে ব্যাংকগুলো বড় করে বা যাদের সারপ্লাস টাকা আছে তাদের কাছ থেকে বড় করে ডেফিসিট ব্যাংকগুলো এখন আপাতত চলবে, এবং এগুলো আস্তে আস্তে আসলে আর মানুষের টাকা উইথড্র করারও আসলে প্রবণতাটা একটু কমিয়ে আনার কথা বলেছেন। কারণ ব্যাংকের প্রতি মানুষের আস্থা আসলে মানুষ কিন্তু টাকা উইথড্র করার প্রবণতা কমিয়ে দিবে। তো এই ধারা চলতে থাকলে তো আর তাছাড়া যারা নাকি, আমি প্রথম থেকে বলছি, যারা এখন এই ব্যাংকিং এর নেতৃত্বে আছে তারা সবাই যথেষ্ট মানে আসলে আপনার উন্নত মানের অর্থনীতিবিদ এবং এই সমস্ত জিনিসপত্র ওরা হ্যান্ডেল করে অভ্যস্ত। সুতরাং আমার মনে হয় তাদের এই কথায় আসলে সাধারণ মানুষ আস্তে আস্তে বিশ্বাস করবে, এবং আমাদের এই লিকুইডিটি প্রবলেম বলেন বা অন্যান্য যে প্রবলেম গুলো পড়েন সেগুলো আস্তে আস্তে আমাদের সলভ হয়ে আসবে। কারণ এটা তো একদিনে হঠাৎ করে ওভারনাইট এগুলো সলভ করার বিষয় না, তবে ধারাটা কিন্তু ঠিক আছে, উই আর অন দ্য রাইট ট্র্যাক, এবং সেভাবে চলতে থাকলে ডেফিনেটলি আমাদের লিকুইডিটি প্রবলেম এবং অন্যান্য প্রবলেম এটা কমে আসবে।
জি অবশ্যই, আমরাও আশা করি যে ধারাটা যেটি আছে সেটিকে তারা অব্যাহত রাখবেন, এবং এটি আপনার মতো অনেকেই বলছেন যে তাদের পদক্ষেপগুলো, ধারাবাহিক যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে সঠিক পথে আছেন এখন পর্যন্ত। একটি বিষয় একটু জানতে চাই যে যেসব প্রতিষ্ঠানকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক, আমি যদি বেক্সিমকো গ্রুপের কথা বলি অথবা এসালামের কথা বলি, তাদের দুইজনই কিন্তু একজন দেশের বাইরে পালিয়ে গেছেন, একজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী আছেন। এই প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে চলবে? আমরা জানি যে বেক্সিমকো গ্রুপে একজন তত্ত্বাবধায়ক নিয়োগের কথা বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এইখানে তো অনেকগুলো মানুষের কর্মসংস্থানের একটি ব্যাপার জড়িত, এদের অর্থনীতিতে একটি বড় ধরনের একটি কন্ট্রিবিউশন আছে, সেগুলোকে যাতে ব্যাহত না হয়, সেটার প্রক্রিয়া যাতে সুন্দরভাবে চলে, সেক্ষেত্রে সরকারের আসলে কি করা উচিত? এই একই অজুহাত দেখিয়ে কিন্তু আগেও এইভাবে এরা পার পেয়েছে, কারণ কিছুতে আমাদের একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট কিছু হবেই। এবং বেক্সিমকো গ্রুপের মতো গ্রুপ, এসালামের মতো গ্রুপ, তারা যদি আমি কত লোকজন আমি চাকরি দিয়েছি এই অজুহাত দেখিয়ে যদি এবারও পার পেয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা আমাদের দেশের জন্য খুব একটা ভালো হবে না। আমি কিন্তু পার পেয়ে যাওয়ার কথা বলছি না, আমি বলছি যে তাদের প্রাপ্য শাস্তি, তাদের অপরাধের শাস্তি অবশ্যই তাদেরকে দেওয়া হোক, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যাতে এরা ক্ষতিগ্রস্ত না হয়, বা সাধারণ মানুষ যারা এটার সাথে জড়িত, অর্থনীতি জড়িত, সেই জায়গাটাতে সরকারের আসলে করণীয় কি? হ্যাঁ, সেজন্যই তো ওনারা যেটা এবার বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে, কারণ যে সমস্ত সম্পদগুলো পাচার হয়ে গেছে সেগুলোর ব্যাপারে তো আর কিছু করার নাই, মানে ওইটার ব্যাপারে ওরা অন্যভাবে প্রস্তুত করার চেষ্টা করছে, সেগুলো মানে আপনার আইনগত ভাবে কে ফিরিয়ে আনা যায় সেদিকে। কিন্তু দেশের ভিতরে যেগুলো আছে, তাই না, তো সেগুলোকে চালানোর জন্য ওনারা রিসিভার দিচ্ছেন এবং অন্যান্য জিনিসপত্র করছেন, এবং যেগুলো সাধারণভাবে করা উচিত, কারণ এখন আপনার এইগুলো চালানোর মতো লোকজন তো আপনাকে দেখতে হবে, তাই না, তো দেখে তারপরে সেগুলো চালানোর মতো ব্যবস্থা করতে হবে। কিন্তু মানে এখানে অনেক লোকজন চাকরি পাচ্ছে, সেই অজুহাতে তাদেরকে যদি আবার আমরা আগের মতোই যদি আবার আরেকটা ছাড় দিই, ঠিক আছে 5 বছর তোমাকে সময় দিলাম, তুমি এইটা ব্যবহার করো, তাহলে কিন্তু সেই ওরা আগের মতো আরেকটা অজুহাত পেয়ে যাবে। সুতরাং এই দুই একটা গ্রুপ, আপনার দুই একটা, অবশ্যই এগুলো বড় গ্রুপ, দুই একটা বড় গ্রুপ কিছু এফেক্টেড হবেই, এবং দেশের সাথে এদের এই অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো আমাদেরকে সহ্য করতে হবে। এবং সরকার যে পদক্ষেপ গুলো নিচ্ছে, এই সমস্ত প্রজেক্ট গুলো মানে আপনার টেক ওভার করে সেখানে রিসিভার দেয়া এবং সেগুলো যাতে ভালো মতো চলে সেদিকে ব্যবস্থা নেওয়া, সেগুলো আপনার সরকার চালাবে, এবং সেভাবে এখন চলতে হবে। কিছুটা ইম্প্যাক্ট হবে, আপনার সেগুলো সহ্য করে নিতে হবে। জি অবশ্যই। একটি বিষয় আসতে চাই যে ব্যাংকিং খাতের বাইরে বাংলাদেশের অনেকগুলো পদক্ষেপের কথা আপনি বলছেন, কিন্তু একটি বিষয় যেটি আসলে গত কয়েক বছর ধরেই সাধারণ মানুষ যেটাতে ভুগছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেই জায়গাটাতে আমরা খুব বেশি আসলে শুধুমাত্র পলিসি রেট, সামান্য পলিসি রেট বাড়ানো ছাড়া এখন পর্যন্ত সেই ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। এবং আরেকটি বিষয় যে আমাদের জ্বালানির যে সংকট, এটি যদিও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, জ্বালানি সংকট সমাধান করা হয়তো রাতারাতি সম্ভব না, কিন্তু সেই জায়গাটাতে সেটি সমাধানের পথে বা কাজ শুরু করার জায়গাটাতে এখনও সেভাবে দেখিনি। আপনার পরামর্শ কি থাকবে এই দুই জায়গায়, মূল্যস্ফীতি এবং জ্বালানি? আপনি যেটা বললেন যে পলিসি রেটের কথা, গভর্নর মধ্যে আগে বলেছেন পলিসি রেট বাড়ছে এবং এটা আলটিমেটলি 10% পর্যন্ত যাবে, এবং সেখানে আমাদেরও একই কথা ছিল যে শুধুমাত্র পলিসি রেট দিয়ে আপনার এই ইনফ্লেশনটাকে আপনি ঠেকাতে হবে, আপনার সাপ্লাই চেইনটাকে ম্যানেজ করতে হবে। এবং এই সাপ্লাই চেইন নেটওয়ার্কটা এত খারাপ অবস্থা এখন, এই চাঁদাবাজি, এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখি যে চাঁদাবাজি ইজ দ্য মেইন রিজন ফর দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস। এবং এই চাঁদাবাজির নেটওয়ার্ক, এটা এখনো এই একটু আগে আপনাদের এই বিভিন্ন নিউজে আমি দেখছিলাম যে এখনো আপনার দিনাজপুর থেকে একটা ট্রাক আপনার চিটাগং পর্যন্ত আসতে কত জায়গায় তাকে টাকা পয়সা দিতে হয়। তো এই সমস্ত নেটওয়ার্ক গুলো, তাছাড়া এখন দেখতে পাচ্ছেন যে আপনার পুলিশও কিন্তু খুব একটা মানে ওয়ার্কেবল পজিশনে নাই। তো এগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, সরকার রিয়েলি ট্রাই করছে, কিন্তু এই নেটওয়ার্কটা ভাঙা কিন্তু একটু সময়ের ব্যাপার। এবং সেই নেটওয়ার্কটা না ভাঙতে পারলে, আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে যদি আমরা কার্যকর করতে না পারি, শুধু পলিসি রেট দিয়ে আমাদের কাজ হবে না। এবং এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কে আপনার কে বলে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সরকারের কিন্তু পদক্ষেপের কোনো অভাব নাই, পদক্ষেপের মানে সদিচ্ছারও কোনো অভাব নাই, সেগুলো নেওয়া হচ্ছে এবং সেগুলো নিতে গেলে ডেফিনেটলি একটু সময় লেগে যাচ্ছে।
তো সেই জন্যই দাম, জিনিসপত্রের দাম অতটা এখনো মানে কমে আসে নাই, বাট এটা কমে আসার মানে আপনার কমে আসার দিকে এটা ধাবিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। জ্বালানির বিষয়টা কি বলবেন? জ্বালানি আসলে বড় ধরনের সমস্যা আমাদের, এবং গত 15 বছরে আসলে জ্বালানি খাতের এত বেশি লুটপাট হয়েছে, এত বেশি অনিয়ম, এবং সরকারের যে মন্ত্রীরা ছিলেন, উপদেষ্টা ছিলেন জ্বালানি খাতের, তারাই কিন্তু লুটপাটের সাথে জড়িত ছিলেন। এই জায়গাটা থেকে বের হওয়া আসলে খুব সহজ না, কিন্তু কি করা উচিত আসলে জ্বালানি খাতকে একটি টেকসই জায়গায় নেওয়ার ক্ষেত্রে? বেরিয়ে আসা সহজ না, কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। আপনারা দেখেছেন যে আপনার অর্থনীতি সংক্রান্ত যে হোয়াইট পেপার করার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, উনি গত 2-3 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। তো সমস্ত জ্বালানি চুক্তিগুলো ওনারা রিভিউ, এবং এই জ্বালানি চুক্তিগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত আপনার লুটপাটের ধারাগুলো আসলে আপনার সঙ্গে মিশ্রিত ছিল। সেগুলো আপনার রিভিউ করে সেগুলো আপনার কারেকশন করতে হবে। সেজন্য আমরা বারবার বলছি যে সরকারের পদক্ষেপ গুলো ঠিক আছে, সরকারের সদিচ্ছারও কোনো খবর নেই, কিন্তু একটু সময় তো লাগবে। এগুলো রিভিউ করা তো আপনার চারটিখানি কথা না। আমাদের দেশে এই ধরনের জ্বালানি এক্সপার্টও কিন্তু মানে বেশ কয়েকজন আছেন, তাই বলে একেবারে অনেক নাই। এগুলো করার জন্য তো আমাদের লোক বলের দরকার, এগুলো করা হচ্ছে এবং তার জন্য একটু সময় লাগবে। তো সুতরাং আমরা এত বড় একটা সিচুয়েশন পার করে আসছি, এখন দেশটাকে আগের ধারা ফিরিয়ে আনতে বা একেবারে আপনার কি বলে যেভাবে নাকি সবসময় চলার কথা সেভাবে ফিরিয়ে আনতে একটু সময় লাগবেই। সেই জন্য আমি যেটা আহ্বান জানাবো সবাইকে, যে আপনার ধৈর্য হারা হয়েন না, একটু তো সময় দিতেই হবে এগুলোকে কারেকশন করার। জি, আপনার কাছে সবশেষ 1 মিনিট একটু জানতে চাইবো, সেটি হচ্ছে আমি আমার প্রতিবেদনে বলছিলাম যে অর্থনীতির ক্ষতটা আসলে এত গভীর, এটি 1 মাস, 1 বছর বা 2 বছরে আসলে পুরোপুরি এটি সারানো কোনোভাবেই হয়তো সম্ভব না। কিন্তু 1 বছর পর, আজকে 1 মাস পূর্তি হলো, সরকার যখন 1 বছর পূর্তি হবে, আপনি কোথায় দেখতে চাইবেন আমাদের অর্থনীতিকে? একটু ছোট করে যদি বলেন। আপনি 1 বছর পরে একটা রিমার্কেবল একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন, এবং সরকারের দায়িত্বে যারা আছে তাদের কথাবার্তা আমার কাছে যেটুকু মনে হয় যে মোটামুটি ভাবে বছর 2-1-এর মধ্যে ওনারা একটা টার্ন অ্যারাউন্ড করতে পারবেন, এবং 1 বছর পর ডেফিনেটলি আপনার জিনিসপত্রের দাম, আমার মনে হয় জিনিসপত্রের দাম 3-4 মাসের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেমের লিকুইডিটি প্রবলেম, ব্যাংকিং সিস্টেমের আপনার সুস্থ ধারা ব্যাংকিং প্রবাহ, এবং অর্থনীতিকে ফাইন্যান্স করা, কারণ আমাদের অর্থনীতিটাই হচ্ছে আসলে মানে ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম। সুতরাং এই সমস্ত ব্যাপারে আপনি একটা রিমার্কেবল, আমার দৃঢ় বিশ্বাসের একটা রিমার্কেবল আপনি পরিবর্তন পাবেন 1 বছরের মাথায়, এবং আগামী 2 বছরের মাথায় আমার মনে হয় পুরোপুরি টার্ন অ্যারাউন্ড হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আশা করছি আসলে এই ধরনের কোনো পরিবর্তন, একটি ইতিবাচক পরিবর্তনে নিশ্চয়ই আমরা দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব তৌফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সরকারের নানা পদক্ষেপ অর্থনীতির ক্ষেত্রে গত 1 মাসে কি করেছে এবং ভবিষ্যতে আসলে কি করা উচিত, এবং আমাদের অতিথি তিনি কিন্তু আশা করছেন যে আগামী 1 বছরে একটি গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ একটি ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো আমাদের অর্থনীতি নিয়ে, সে আশা তিনি ব্যক্ত করেছেন। এই আশা নিয়ে বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে আসবো পুঁজিবাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা যদি দেখি এই মুহূর্তে আসলে লেনদেনের নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করছি, যদিও খুব বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না, তারপরও আমার কাছে মনে হচ্ছে ডিএসই এক্স ইন্ডেক্স 5 পয়েন্ট মতো কমেছে, ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং DS30 কমেছে 2 পয়েন্টের মতো। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 475 কোটি টাকা, এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 120টির কিছু বেশি এবং কমেছে 214টির, অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 119 টাকা, বিক্রয় 120 টাকা। ইউরো কেনা হচ্ছে 127 টাকায়, বিক্রি হচ্ছে 132 টাকা।
পাউন্ডের কেনা দর 146, বিক্রয় 152। চীনা ইউয়ান কেনা হচ্ছে 13 টাকায়, বিক্রি হচ্ছে 17 টাকায়। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 31 টাকা 40 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম পড়ছে 1,26,000 টাকার বেশি। 21 ক্যারেট যদি আপনি কিনেন তাহলে আপনাকে গুনতে হবে 1,20,500 টাকার কিছু বেশি টাকা। 18 ক্যারেটে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমে পাওয়া যাবে, 1,03,000 টাকা প্রতি ভরি। এবং সনাতন অর্থাৎ পুরনো স্বর্ণ যদি আপনি কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু 85,450 টাকা প্রতি ভরিতে আপনার কাছ থেকে নেওয়া হবে। রূপার দরদাম জানবো। 22 ক্যারেট রূপার দাম 2,098 টাকা, আগের মতোই আছে বেশ কিছুদিন ধরেই। 2,005 টাকায় পাওয়া যাচ্ছে 21 ক্যারেট প্রতি ভরি। 18 ক্যারেট রূপার দাম পড়ছে 1,714 টাকা এবং সনাতন রূপা 1,282 টাকায় মিলছে বাজারে। দর্শক, এই পর্বে এই ছিল বিজনেস আওয়ার। বিরতি নিচ্ছি, আবারও ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। দ্রুত পণ্য খালাস হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট। প্রতিদিনই রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা 38,000-এ নামিয়ে আনা হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানি রপ্তানির খরচ কমানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দেশের আমদানি পণ্যের 92% আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। ছাত্র আন্দোলন ও বন্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বেড়ে যায় কন্টেইনার জট। বোর্ডের অভ্যন্তরে আমরা যেখানে 53,000 পর্যন্ত কন্টেইনার রাখতে পারি সেখানে এখন 38,000-এর মতো কন্টেইনার আছে। সুতরাং এক্ষেত্রে খুব বেশি যে খারাপ অবস্থা তা না, তবে ঢাকা আগামী কন্টেইনারের ক্ষেত্রে কিছুটা জট সৃষ্টি হয়েছিল বিকজ বন্যার কারণে যেহেতু রেল পরিবহন এবং রোড পরিবহন বন্ধ ছিল। ব্যবসায়ীরা বলছেন আমদানি রপ্তানি খরচ কমলে বাড়বে বিনিয়োগ। ডেনিম বাংলাদেশে উৎপাদিত হয়, কিন্তু ওভেনের অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে এখনো বিদেশ থেকে মানে চায়না থেকে আমাদেরকে মালামাল আনতে হয়। সেজন্য আমি মনে করি আরএমজি সেক্টরের জন্য আমাদের যে খরচ কমাতে হবে প্লাস আমাদের সময় কম লাগাতে হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য আমদানি খরচ কমবে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদেরকে আর অন্যান্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করতে হবে না। গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজগুলো বিশেষ করে মাদার ভেসেলগুলো আসতে পারবে। সেটার কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কষ্ট অনেক কমে যাবে এবং আমদানি রপ্তানির গতি আরও বেড়ে যাবে। এদিকে তৈরি পোশাক রপ্তানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জাপানে দেখা দিয়েছে নজিরবিহীন চালের সংকট। এরই মধ্যে সুপারমার্কেট সহ বেশ কিছু দোকানে প্রতি পরিবারের জন্য চাল কেনার পরিমাণ 1 প্যাকেটের মধ্যে সীমিত করেছে সেখানকার ব্যবসায়ীরা। শক্তিশালী টাইফুন শানশানের কারণে ঝড়ো বাতাস ও সামুদ্রিক ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করায় জাপানিদের মধ্যে চিন্তা আরও বাড়িয়ে তুলেছে। উচ্চ তাপমাত্রার পাশাপাশি গ্রীষ্মের শুষ্ক আবহাওয়া ধানের ফলনকে প্রভাবিত করেছে, যা সংকটকে আরও তীব্র করেছে। এ অবস্থায় টাইফুন শানশানের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, যা ধান উৎপাদনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মালদ্বীপ প্রবাসীদের বিভিন্ন সংগঠন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ পাঠিয়েছে মালদ্বীপ বিএনপি ছাড়াও মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব সহ কয়েকটি সংগঠন। তারা বলেন, শুধু রেমিটেন্স পাঠিয়ে নয়, দেশের যে কোনো দুর্যোগে পাশে দাঁড়াতে প্রস্তুত মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। দেশের 84টি উপজেলা তলিয়ে যায় বানের পানিতে। ক্ষতিগ্রস্ত হয় 1 কোটিরও বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন প্রবাসী সংগঠন। 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত করে খরচের সেই অর্থ বন্যার্তদের জন্য সেন্ট্রাল বিএনপির গঠিত ত্রাণ তহবিলে জমা দেয় মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অর্থ পাঠিয়েছেন মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাবও। যারা সাংবাদিকতার পেশার সাথে জড়িত আছি, তা আমরাও এই ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমরাও চাচ্ছি যে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। এসব ঘটনায় সংগঠনগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান মালদ্বীপে নিযুক্ত হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। মাননীয় প্রধান উপদেষ্টা যে ত্রাণ ও কল্যাণ তহবিল রয়েছে সেখানে একটি আর্থিক অনুদান প্রদান করেছেন, তা আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন। তিনি বলেন, দেশ ভালো থাকলে প্রবাসীদের পরিবার পরিজনও ভালো থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।